লড়াইটা দিয়েছিল নো আইডেন্টি নো ভোট, তারই জন্য আন্দোলন করতে গিয়ে তরতাজা 13 জন শহীদ হয়েছিল এই মহাকরণের সামনে। আজকে সেই মমতা ব্যানার্জি 93 সাল থেকে লড়াই করে নিজে আবার ফের দল গঠন করলো 1998 সালে। 1998 সালে যখন নিজে আত্মপ্রকাশ করলেন যে কংগ্রেস থেকে এই লড়াই করা আমার পক্ষে সম্ভব নয়, বামফ্রন্টকে হটানো যাবে না, সেই জন্যই সেই দিন 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয় এবং সেই জন্মদাত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। তারপরের থেকে বহু লড়াই সংগ্রাম। আজকের যদি মনে করা যায় মমতা ব্যানার্জি যে লড়াইটা দিয়েছিল, যদি সত্যিকারের মমতা ব্যানার্জির সারা শরীর যদি আমরা যদি কেউ যদি দেখতে পেত, সারা শরীরে কত জায়গায় তার আঘাতের চিহ্ন, সেটা বামফ্রন্ট আমলে সে খেয়েছিল। যখন মহাকরণ অভিযান হয়েছিল আমরাও তখন রাজনীতি করছি বামফ্রন্টের, কিন্তু আমরা সমর্থন করিনি ওই ধরনের নির্লজ্জ বেহায়াপনার মতো তরতাজা মানুষের উপরে গুলি চালানো হবে, এটাও কিন্তু আমরা ব্যক্তিগতভাবে বিশেষ করে আমিও তো পছন্দ করিনি। রাজনীতি করতে হবে বুদ্ধির লড়াইতে, রাজনীতি কিন্তু গুলির আগায় রাজনীতি হবে না। রাজনীতি গুলির আগায় হয়নি আর হবেও না, ওটা পতনের চিহ্ন। তাই সেই বামফ্রন্ট সরকার পতন হয়েছিল কত সালে? 2011 সালে পতন হলো। তাহলে বামফ্রন্ট সরকারের যেসব নীতিগুলো রাষ্ট্রের দিকে ধরলো, যেসব নীতিগুলো চালাতে গিয়ে সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, এই যে মানুষের উপরে অত্যাচার, মানুষের উপরে যে নির্মমভাবে অত্যাচার করার প্রতিফল বামফ্রন্ট কিন্তু পেয়ে গেছে। এবং বামফ্রন্টের সেই ঔদ্ধত্যের জন্য আজকের বামফ্রন্ট পশ্চিম বাংলার থেকে জিরো হয়ে গেছে। আজকের বামফ্রন্টকে আমরা দূরবীন দিয়েও দেখতে পাচ্ছি না। তার কারণ এই মমতা ব্যানার্জি সেই দিন যদি লড়াইটা না দিত, আজকের এই 34 বছরের যে জগদ্দল পাথরটা কিন্তু সত্য না, সেটা সরানোর যে মূল কারিগর সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকের বামফ্রন্ট সরকার 34 বছর ক্ষমতায় ছিল। আপনারা যে আজকের যে প্রকল্পগুলো পাচ্ছেন, ওই মমতা ব্যানার্জি তো এসে 64টা প্রকল্প করলো। তা 34 বছর তুমি যখন ছিলে তুমি তো 4টে প্রকল্প করে তো দেখাতে পারতে। তুমি তো গরিব দরদি, কৃষকের বন্ধু তুমি। আর সেই কৃষক বন্ধু দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। তোমরা বন্ধু কোথায় ছিলে? তোমরা বন্ধু তখন কেন এইগুলো প্রকল্প চালু করতে পারোনি? কেন কন্যাশ্রী, যুবশ্রী, আজকে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আপনার বাড়িতে যদি 4টে ভাই থাকে, 4টে ভাই 4টে বউ থাকলে তারা 4000 টাকা পাচ্ছে জেনারেল কাস্ট, এবং যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা, তারা 1200 টাকা করে পাচ্ছে। তাহলে হিসেব করে দেখেন একটা ফ্যামিলিতে বছরে কত টাকা মমতা ব্যানার্জি ভর্তুকি দিচ্ছে। তারপরে যদি কারোর যদি পছন্দ না হয়, মমতা ভালো লাগছে না, আমার মনে হয় তার কপালে বহুত দুঃখ আছে। সেই জন্য বলতে চাই, আমরা আগামী দিনে 21শে জুলাই মমতা ব্যানার্জির বুকের দিকে চেয়ে আমরা ওখানে যাব। মমতা ব্যানার্জি কি বার্তা আমাদের দিতে চায়? আগামী 26 সালে যে বিধানসভা ইলেকশন আছে, সেই বিধানসভা ইলেকশনে আমরা মনে করছি আমাদের সন্দেশখালীতে আমরা যে প্রায় 11,000 ভোট, 8,000 কত ভোটে আমরা পিছিয়ে আছি, আমরা সেইটা কভার করে আরো অন্তত 20 থেকে 30,000 ভোটে আমরা এখানে লিড দেওয়ার প্রস্তুতি আমাদের নিতে হবে।
হ্যাঁ, আমাদের সবাইকে একটু খাটতে হবে, আমাদের সবাইকে একটু পরিশ্রম করতে হবে। আমাদের যদি সবাই যদি কর্মী হয়ে যায়, আমরা সবাই যদি এক একজনা এক এক যদি পিলার হয়ে যায়, একটা ঘর করতে গেলে পিলার লাগে, খুঁটি লাগে। আমরা যদি সেই ঘরের খুঁটিটা আমরা যদি মজবুত হয়ে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, আমার মনে হয় 2026 সালে আমরা ব্যাপক ভোটে আমরা জিতে আসবো। আমরা আবার মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য পশ্চিম বাংলার মসনদে আবার বসাতে পারবো। যদি আমরা না বসাতে পারি, যদি আমাদের ব্যর্থতা যদি আমরা যদি প্রমাণ করে দিই যে আমরা পারলাম না মমতা ব্যানার্জিকে আবার ফের পশ্চিম বাংলায় ক্ষমতা আনতে, আমাদের হাল কি হবে সেটা নিশ্চয়ই আপনারা মর্মে মর্মে বুঝতে পারছেন। আপনারা বুঝতে পারছেন আসামে কি অবস্থা হচ্ছে। আসামের যেসব সংখ্যালঘু, আসামের যেসব বাঙালি হিন্দু বা মুসলমান যারা আছে, তাদের হাল কি হচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদের বলার অবকাশ রাখে না, আপনারা সবাই জানেন। এখন পেন মিডিয়ার যুগ, আপনারা মোবাইল খুললে আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে না হচ্ছে। ডিটেনশন ক্যাম্পে ওখানে যেসব মুসলমান বা হিন্দু ভাই বোনেদের নিয়ে ওখানে রেখে